আবারও ইউক্রেন রাশিয়ায় ভয়াবহ পাল্টাপাল্টি ভয়াবহ ড্রোন হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা। টানা 2 রাত কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এবার মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা আহ্বান ইরানের। আরো জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি জাহাজ আটক করল হুতি বিদ্রোহীরা। পশ্চিম তীরে হামলাকারীদের ভিসা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের। এবার পাকিস্তানে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত অন্তত 3 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইসরায়েলে কোণঠাসা হয়ে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইউক্রেন ও রাশিয়ায় ভয়াবহ পাল্টাপাল্টি ড্রোন হামলা। এসব হামলার অধিকাংশ প্রতিহতে দাবি করেছে দুই দেশের সামরিক বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা হয়েছে। শনিবার রাতের এসব হামলার অধিকাংশ প্রতিহতে দাবি করেছে দুই দেশের সামরিক বাহিনী। হামলায় বড় কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। রোববার দেশ দুটির কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, একটি ড্রোন ব্যবহার করে কিয়েভের সরকার রুশ ফেডারেশনের নানা স্থাপনায় সন্ত্রাসী হামলা চালানোর যে চেষ্টা করেছিল তা প্রতিহত করা হয়েছে। গত জুনে বহুল আলোচিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এরপর থেকে নিয়মিত মস্কোয় ড্রোন হামলা হচ্ছিল। তবে গত কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথম মস্কোয় আবার ড্রোন হামলা হলো। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ব্যর্থ ওই ড্রোন হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ড্রোনটি যেখানে ভূপাতিত করা হয়েছে সেখান থেকে বিধ্বস্ত ড্রোন সরানো হয়েছে। এদিকে শনিবার টানা দ্বিতীয় রাতের মতো কিয়েভে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয়। কিয়েভ প্রশাসনের দাবি, বেশিরভাগ ড্রোন ভূপাতিত করেছে তারা। কর্তৃপক্ষ বলেছে, কিয়েভে রুশ বাহিনীর হামলা অনেক বেড়ে গেছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পপকো এক বিবৃতিতে বলেন, টানা দ্বিতীয় রাতের মতো রাজধানীতে একাধিক ড্রোন হামলা করেছে শত্রুপক্ষ। কয়েক দফায় এসব ড্রোন হামলা করা হয়। হামলায় কেউ হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন পপকো। এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা। ফাত্তা-2 নামের ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এরোস্পেস ফোর্সের নয়া অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনি ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পর্দা উন্মোচন করেন। বার্তা সংস্থা ইরনার প্রতিরক্ষা বিষয়ক সংবাদদাতা জানিয়েছে, সকালে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আইআরজিসির এরোস্পেস ফোর্সের নতুন নতুন উদ্ভাবনী মেলা পরিদর্শনে যান। সেখানে তিনি ফাত্তা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করেন। ফাত্তা-2 হাইপারসনিক মিসাইলের গ্লাইড এবং ক্রুজ ক্ষমতা রয়েছে। ফাত্তা-2 কে এইচজিবি এবং এইচসিএম হাইপারসনিক অস্ত্রের বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ বিশ্বের মাত্র 4টি দেশের কাছে এ ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আজ ইরানের তৈরি গাজা ড্রোনও পরিদর্শন করেন। এই ড্রোন একটানা 35 ঘন্টা আকাশে উড়তে পারবে। 35,000 ফুট উপর দিয়ে উড়ে গিয়ে 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে সক্ষম। গাজা ড্রোন একসঙ্গে 13টি বোমা বহন করতে পারে। পরিদর্শনকালে তিনি মেহরান প্রতিরক্ষা ব্যবস্থা, নাইস্তো দেই আপগ্রেড সিস্টেম এবং শাহেদ 147 ড্রোনও উন্মোচন করেন। সূত্র পার্স টুডে। এবার টানা 2 রাত কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া পরপর 2 রাত ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে বলে নগরীর সামরিক প্রশাসন জানিয়েছে। কয়েক সপ্তাহ বিরতির পর রোববারের প্রথম দিকে আক্রমণ আরো জোরালো করেছে মস্কো। খবর রয়টার্সের। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, একসঙ্গে অনেকগুলো ইউএভি দিয়ে আক্রমণ করেছে শত্রুরা। কিয়েভের চতুর্দিক থেকে একঝাঁক ড্রোন দিয়ে লাগাতার হামলা করা হয়। এ কারণে রাজধানীতে একাধিকবার বিমান হামলার সতর্কতাও ঘোষণা করা হয় বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভ, পোলতাভা ও চেরকাসি অঞ্চলে রাশিয়ার ছোড়া 20টি শাহেদ কামিকাজ ড্রোনের মধ্যে 15টি ধ্বংস করেছে। গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের প্রাথমিক কোনো খবর পাওয়া যায়নি।
পাশাপাশি কিয়েভ এর উপকণ্ঠে প্রায় 10টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। চেরকাসির গভর্নর ইহোর তাবুরেৎস টেলিগ্রামে বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে 5টি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি। কিয়েভ অঞ্চলের গভর্নর রুসলান ক্রাভচেঙ্কো বলেছেন, এই অঞ্চলে একটি অবকাঠামোগত বস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা আহ্বান ইরানের। মুসলিম দেশগুলোকে অন্তত সীমিত সময়ের জন্য ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে খাদ্য ও তেল নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর কয়েক সপ্তাহ পর মুসলিম দেশগুলোর প্রতি নতুন এ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খামেনি বলেছেন, কিছু ইসলামী দেশ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়েছে। অনেক মুসলিম দেশ কিছুই করেনি। এটা অগ্রহণযোগ্য। ইসরায়েলকে জ্বালানি ও পণ্য থেকে বিচ্ছিন্ন করাই ইসলামী দেশগুলোর প্রধান কাজ হওয়া উচিত। তিনি বলেন, ইসলামী দেশগুলোর অন্তত সীমিত সময়ের জন্য ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত। গত 11 নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে ফিলিস্তিন সংকট নিয়ে ইসলামী সহযোগী সংস্থার ও আরব লীগের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা আরোপে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আহ্বানে সাড়া দেয়নি মুসলিম দেশগুলো। এই নিষেধাজ্ঞা আরোপের আহ্বান নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিমত পোষণ করেন তারা। রাইসি বলেছিলেন, গাজা সংঘাত নিয়ে আর কোনো কথায় কাজ হবে না, গাজায় এখন পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, আজ ইসলামী দেশগুলোর ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। চলতি মাসের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ওই বৈঠকে খামেনি হামাস প্রধানকে জানিয়ে দেন, ইরান হামাসের হয়ে সরাসরি যুদ্ধ করবে না, কারণ গত 7 অক্টোবর ইরানকে না জানিয়েই হামাস ইসরায়েলে হামলা চালায়। সরাসরি যুদ্ধ না করলেও হামাসকে নীতিগত সহায়তা অব্যাহত রাখার কথা জানান আয়াতুল্লাহ খামেনি, তবে সরাসরি কোনো হস্তক্ষেপ তারা করবেন না। এবার ইসরায়েলি জাহাজ আটক করল হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে হুতি জাহাজ জব্দের ঘটনা পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর আল জাজিরার। সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। 2015 সাল থেকে তারা সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশের সাথে যুদ্ধ করছে। হুতি আন্দোলনের হাতে রয়েছে হাজার হাজার যোদ্ধা, বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন। হুতিরা উত্তর ইয়েমেন ও লোহিত সাগরের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ করছে। চলতি সপ্তাহে হুতি বিদ্রোহী হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের যোদ্ধারা জায়নবাদী ইসরায়েলের উপর আরো হামলা চালাবে এবং তারা লোহিত সাগর ও বাবেল মানদেব প্রণালীতে ইসরায়েলের জাহাজ টার্গেট করবে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে এই হুমকি দেয় হুতিরা। ওই হুঁশিয়ারি দুদিন পরে লোহিত সাগরে ইসরায়েলি কার্গো জাহাজ আটক করেছে হুতি যোদ্ধারা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বাহামার পতাকাবাহী গ্যালাক্সি লিডার নামে কার্গো জাহাজটির আংশিক মালিকানা ইসরায়েলি কোম্পানি রামি ওঙ্গারের। একটি জাপানি কোম্পানি জাহাজটি পরিচালনা করে থাকে। প্রতিবেদন মতে, সম্প্রতি জাহাজটি তুরস্কের একটি বন্দর থেকে যাত্রা শুরু করে ভারতে যাচ্ছিল। এরপর পথে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হাতে আটক হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই ঘটনার উপর নজর রাখছে। এদিকে পশ্চিম তীরে হামলাকারীদের ভিসা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের। গাজা উপত্যকা ও পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি প্রথমবারের মতো ইসরায়েলে বসতি স্থাপনকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন তিনি। শনিবার ওয়াশিংটন পোস্টে এক লেখায় এমন অভিমত প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। দ্য ইউএস ওয়ন্ট ব্যাক ডাউন ফ্রম দ্য চ্যালেঞ্জ অফ পুতিন অ্যান্ড হামাস শিরোনামে প্রতিবেদনটি শনিবার প্রকাশ পায়। অভিমতে জো বাইডেন বলেছেন, আমরা যেহেতু শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেহেতু আমরা চাই গাজা ও পশ্চিম তীরকে একটি একক শাসন কাঠামোর অধীনে আবারও একত্রিত হোক। শেষ পর্যন্ত গাজা পুনরায় ফিলিস্তিনের অধীনে ফিরে আসুক, কেননা আমরা সবাই একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে কাজ করছি। তিনি আরো বলেন,
গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুত পুনর্দখল, কোনো নিরোধ বা অবরোধ এবং ভূখণ্ডের পরিমাণ হ্রাস করা যাবে না। চলমান ইসরায়েল হামাস সংঘাত শেষে গাজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি চায়, মূলত সেই প্রশ্নের উত্তর দিতে বাইডেন এই নিবন্ধের আশ্রয় নিয়েছেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অদূর ভবিষ্যতে গাজার সামরিক দায়িত্ব ইসরায়েলকে হাতে তুলে নিতে হবে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে দেশটির 1400 মানুষ নিহত হন। হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল। এতে গাজায় এখনো পর্যন্ত নিহত মানুষের সংখ্যা 12,000 ছাড়িয়েছে, যাদের 8,000 নারী ও শিশু। এবার পাকিস্তানে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত অন্তত 3 জন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। রোববার বেলুচিস্তানের কেস জেলার হোসাব শহরে এই ঘটনা ঘটে। খবর ডনের। কেসের জেলা প্রশাসক হুসাইন জান বালুচ বলেন, ঘটনাটি শহরের হোসাব তহসিল এলাকায় ঘটেছে। বিস্ফোরণের সময় গাড়িতে 3 জন যাত্রী ছিল। স্থানীয় প্যারামিলিটারিরা তাদের মরদেহ উদ্ধার করে তুরবাত হাসপাতালে নিয়ে যায়। বালুচ বলেন, বিস্ফোরণটি মাটিতে পুঁতে রাখা মাইন থেকে হতে পারে অথবা রাস্তার ধারে থাকা কোনো অত্যাধুনিক বোমা বিস্ফোরণেও হতে পারে। ঘটনার তদন্ত চলছে। পাকিস্তানের এই এলাকার আশেপাশে প্রায় বিভিন্ন দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। গত 14 অক্টোবর তুরবাতে অজ্ঞাত বন্দুকধারী গুলিতে 6 শ্রমিক নিহত হয়। একই মাসের শুরুতে দেশটির একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণে তাকে হত্যা করা হয়। এদিকে ইসরায়েলে কোণঠাসা হয়ে পড়েছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তার এত ধস আগে কখনো নামেনি। 14 নভেম্বর একটি জরিপে দেখা গেছে, ইসরায়েলের ইহুদিদের মধ্যে তার জনসমর্থন মাত্র 4% মতো। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর বিরোধী, এমনকি তার ঐতিহাসিক মিত্ররাও ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাত শেষে তার পদত্যাগ চাইছেন। ইসরায়েলের কোন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো এমন নড়বড়ে অবস্থায় পড়েনি বলে মনে করেন ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের ফিলিস্তিন ইসরায়েল বিশেষজ্ঞ খালেদ এলগিন্দি। তিনি বলেন, নেতানিয়াহুর আমলে ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতার মুখে পড়েছে ইসরায়েল। এতে করে রাজনৈতিক জীবনে যে কোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে অবশ্য আগে থেকেই সমালোচনার মুখে ছিলেন নেতানিয়াহু। গত বছরের নভেম্বরের নির্বাচনে জিতে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকার গঠন করেন তিনি। এরপর দেশটির বিচার ব্যবস্থায় সরকারের চেষ্টা করে তুমুল বিক্ষোভের মুখে পড়েন। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এরপরও ইসরায়েলি নেতানিয়াহুর যেটুকু সমর্থন ছিল, গত 7 অক্টোবর হামাসের হামলার পর তার প্রায় সবই হারিয়েছেন তিনি।